সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটি আয়োজনে। যারা 18তম নিবন্ধন পরীক্ষায় চারু কারুকলাতে ভাইভা প্রস্তুতি নিচ্ছেন এবং যারা 19তম চারুকলা লিখিত ব্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছেন, সকলের জন্য সুখবর এবং সকলকে জানাই চতুরাঙ্গ চারুকলা শিক্ষক নিবন্ধন কোচিং এর পক্ষ থেকে সাদর অভ্যর্থনা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে চারুকলার যে শ্রেণী বিভাগ রয়েছে বা শিল্পকলার যে শ্রেণী বিভাগ রয়েছে, এই বিভাগগুলো সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। তো সম্পূর্ণ ক্লাসটিতে আপনাদের সহযোগিতা কামনা করছি এবং এই ফ্রি ক্লাসটি আপনার জন্য হতে পারে শিল্পকলা সম্পর্কে একটা দারুণ ধারণার জন্ম দিতে পারে আপনার মনে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলুন দেখে নেওয়া যাক শিল্পকলার ভাগটা আসলে কেমন এবং কিভাবে এটি কাজ করে। আমরা সাধারণত কিন্তু যে জিনিসটা দেখি সেটা হলো আমরা পড়ি, হ্যাঁ, কিন্তু আসলে আমরা কোন জিনিসগুলো আমাদের পড়তে হবে, কি কি ভাগ রয়েছে, কোন কোন জায়গাতে আমাদের জানতে হবে। আসলে আরেকটা কথা না বললেই নয়, ভাইবার জন্য কিন্তু কোনো প্রকার মানে যে এখান থেকেই ধরবে, এখান থেকেই পড়বে, যেরকম আপনি ধরে নিতে পারেন যে আপনার রিটেন পরীক্ষা যেটা আপনি লিখিত, যেটা আপনি পরীক্ষার সময় নিবন্ধন পরীক্ষার সময় হয়তো সেটা হতে পারে আপনার এরকম তো দেওয়া থাকে সিলেবাস ওয়াইজ যে আপনার শিল্প উপকরণ কর্মকৌশল এবং যে মাধ্যম শিল্প মাধ্যম শিল্প উপকরণ কর্মকৌশল সাবজেক্ট আপনাদের আছে, এই সাবজেক্ট থেকে কিন্তু 10 মার্কের প্রশ্ন হয়, তাই না? তো বিষয়টা হচ্ছে যে 10 মার্কের প্রশ্ন এখান থেকে হয়, এই যে 10 মার্কের প্রশ্ন, এটা কিন্তু সবাই মোটামুটি ভাবে একটা কনফিডেন্স আপনাদের মধ্যে থাকে যে না, এখান থেকে 10 মার্ক আমি প্রশ্ন পাবো, হয় টিকা না হয় হচ্ছে আমরা কি পাবো, বড় প্রশ্ন পাবো, এরকম একটা এই থাকে। তো ভাইবার জন্য কিন্তু এরকম ভাবে কোনো আলাদা ভাবে নির্দিষ্ট করে কোনো কিছু বলা থাকে না যে এগুলো আপনি এইটা করলে আপনি এখান থেকে 5 মার্ক পাবেন, না, এরকম হয় না। এখানে প্রত্যেকটা বিষয় সম্পর্কে বেসিকটা জানতে হয় এবং পুরো বিষয় মানে আপনার যে টোটাল সাবজেক্টটা, এর পরিধিটা, এই সাবজেক্টের শ্রেণীবিন্যাস আপনাকে খুব ভালো করে জানতে হবে। তাহলে প্রত্যেকটা টপিক সম্পর্কে আপনার যদি বেসিক নলেজ থাকে তাহলে আপনি মোটামুটি ভাবে সুন্দরভাবে উপস্থাপন করে আসতে পারবেন। আমাদের ভাইভা কোর্সের 18তম নিবন্ধন শিক্ষক নিবন্ধন ভাইভা কোর্সের আজকে প্রথম ক্লাস। এই প্রথম ক্লাসে আপনাকে স্বাগত জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। আপনাদের অনেকের অনুরোধে আমি শুরু করেছি এবং আপনাদের চেষ্টা করব সর্বক্ষণ আপনাদের সাহায্য করার জন্য এবং শেষ পর্যন্ত একেবারে ভাইভা পরীক্ষার আগ পর্যন্ত চেষ্টা করব সহযোগিতা করার জন্য, যতটুকু পারি বুঝি সবকিছু মিলিয়ে। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে তাহলে কি করবো, শিল্পকলার শ্রেণীবিন্যাস। চলুন তাহলে দেরি না করে আমরা শুরু করে ফেলি। আসুন, সবাই কিন্তু নোট করবেন, হ্যাঁ, সবাই নোট করবেন, একটা নোট খাতা বানাবেন, সেই খাতায় সুন্দর করে ক্লাস ওয়াইজ মানে ডে বাই ডে যে ক্লাসগুলো হবে সেগুলো নোট করবেন। যারা ফ্রি ক্লাস দেখবেন শুধুমাত্র তারাও পারবেন, আছে কিন্তু তত্ত্বীয় ক্লাস হবে, ঠিক আছে? পরের দিন আমরা প্র্যাকটিক্যাল ক্লাস নিয়ে আসছি, আছে কিন্তু তত্ত্বীয় ক্লাস হবে। এই তত্ত্বীয় ক্লাসে যারা নোট করবেন তারা একটু চিন্তা করে রাখেন বা ভেবে রাখেন যে হ্যাঁ, আপনি ভাইভা পরীক্ষায় ভালো কিছু করবেন। ওকে, তাহলে আমরা করব হচ্ছে শিল্পকলার শ্রেণী বিভাগ, হ্যাঁ, বা শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাস দেখুন, আমরা অনেকে অনেক কথা বলি, শিল্পকলাকে কিন্তু প্রধানত 2টি ভাগে ভাগ করা হয়েছে, সেটা আপনারা A to Z পড়লে বুঝতে পারবেন। একটা হচ্ছে চারুশিল্প আর একটা হচ্ছে কারুশিল্প বা চারুকলা বা কারুকলা। আসুন দেখে নেই। তাহলে শিল্প কলা এটাকে 2টি ভাগে ভাগ করা হয়েছে। আমরা যদি দেখি, নাম্বার 1 হলো চারুকলা বা চারু, আচ্ছা এখানে আমরা কলা না লিখে শিল্প লিখি, শিল্পকলা, এখানে শিল্পকলা থাকে, চারু শিল্প। অনেকে বিভ্রান্তি হয় যে চারু শিল্প চারুকলা আলাদা কিনা, ঠিক আছে? বিভ্রান্তিটা যেন না হয় সেই জন্য এটা মানে
ঘরের ফ্যানটা কি নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, যদি সৃষ্টিকর্তা চান অবশ্যই ফ্যান আর একটা হবে আপনাদের দোয়ায়। আচ্ছা, চারুকলা এবং চারুশিল্প অর্থাৎ যেটাকে আমরা কি বলি, যেটাকে আমরা বলি হচ্ছে ফাইন আর্টস। ঠিক আছে, ফাইন আর্টস যেটাকে আমরা বলি। এবার আসল হচ্ছে কারুকলা, কারু কলা বা কারু শিল্প যেটাকে আমরা বলি সাধারণত ক্রাফটস। ঠিক আছে, আসলে বুঝতে পেরেছি। আচ্ছা, আমি একটু দেখি রেকর্ডটা হচ্ছে কিনা। ঠিক আছে। আচ্ছা, দেখুন ক্রাফটস, তাহলে ফাইন আর্টস এবং ক্রাফটস। এখন এই চারুকলাকে কিন্তু অনেকটি ভাগে ভাগ করা হয়েছে। আপনাদের যে মেন গুরুত্বপূর্ণ বিষয়টা, সেটা হলো চারুশিল্প বা চারুকলা। আসলে এবার দেখে নিই আমরা চারুশিল্পকে কয়টি ভাগে ভাগ করা হচ্ছে। এখানে আমাদের চারুশিল্প যেটা, সেটাই ললিত কলা, মানবিক কলা, কাব্যকলা, পদ্য সাহিত্য, আরেকটা ভাগ আছে, এটা হচ্ছে নাটক। এই প্রধানত এই 5টা ভাগে ভাগ করা হচ্ছে। এইবার এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ললিত কলা। তাইলে চারুকলা, চারুশিল্প বা ফাইন আর্টস এর মধ্যে বা ক্রাফটস এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো চারুকলা, চারুশিল্প বা ফাইন আর্টস। এবং এই ফাইন আর্টস এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কি, ললিত কলা। এবং এই ললিত কলার মধ্যে যদি আমরা যাই, দেখুন ললিত কলার মধ্যে যে বিষয়টা বিদ্যমান সেটা হলো আমরা যে সঙ্গীত, নৃত্য, তারপরে হচ্ছে সাধারণত আমরা কি করি, নৃত্য, তারপর হচ্ছে নাট্য মানে চারুশিল্প বা যেটাকে আমরা সাধারণত চিত্রকলা বলি, ভাস্কর্য, স্থাপত্য বলি, এগুলো আসুন দেখে নেওয়া যাক। আচ্ছা, এবার দেখা যায় তাহলে কি হলো, আমরা প্রথমে লিখবো হচ্ছে সঙ্গীত নাম্বার 1, নাম্বার 2 হলো সঙ্গীত, তারপর হচ্ছে নৃত্য, তারপরে হলো চিত্রকলা, তারপরে হলো ভাস্কর্য, তারপরে হলো স্থাপত্য, এবং আরেকটা আছে খোদাই। ঠিক আছে, এগুলো তাহলে কি হলো, আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো সঙ্গীত, নৃত্য, চিত্রকলা, ভাস্কর্য, স্থাপত্য এবং খোদাই। দেখুন আসলে যে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ সেটা হলো শিল্পকলার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা বললাম, সেটা হলো চারুকলা বা ফাইন আর্টস যেটা। এরপরে ললিত কলা গুরুত্বপূর্ণ। ললিত কলার মধ্যে কোনটা গুরুত্বপূর্ণ জানেন নাকি আপনারা, কোনটা গুরুত্বপূর্ণ? হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 1 নাম্বার এইটা না, এটাও না, হ্যাঁ এটা হবে কিন্তু অল্প, এটাও হবে, ওকে, এটাও অল্প, কিন্তু এদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা? সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কোনটা? চিত্রকলা। এই চিত্রকলাটা আপনাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে আসুন, তাহলে চিত্রকলাটা হলো কেন গুরুত্বপূর্ণ? কারণ এই চিত্রকলার মধ্যেই কিন্তু সাধারণত আমরা কি দেখি, এর মধ্যেই কিন্তু সাধারণত আঁকাআঁকি রিলেটেড বিষয়গুলো আছে। ওকে, তাহলে এই যে চিত্রকলা হলো,
চারুকলার একটা অংশ বা একটা বিভাগ। ওকে, এবার দেখুন আমি এগুলোকে আর ক্রস দিলাম না। এখানে খেয়াল করুন, আপনার কি এগুলো লাগবে? না। এটা লাগবে? না। এটা লাগবে? না। এটা লাগবে? না। এটা লাগবে না। এখান থেকে একটাও আপনার লাগবে না। লাগবে কোনটা? এখান থেকে ললিত কলা, এবং ললিত কলার মধ্যে চিত্রকলা, ভাস্কর্য, স্থাপত্য এবং খোদাই শিল্প বা খোদাই চিত্র যেগুলো আমরা সাধারণত বলে থাকি বা সাবচিত্র বলে থাকি। ওকে, এবার নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে শিল্পকলার মধ্যে চারুশিল্পের যে ভাগগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করলাম। নিশ্চয়ই লিখে নিয়েছে। আমরা এবার মুছে ফেলবো। আপনারা সবাই স্ক্রিনশট দিয়ে দেন। হ্যাঁ, নিশ্চয়ই আপনারা স্ক্রিনশট দিয়ে নিচ্ছেন। শিক্ষার্থী বন্ধুরা, চেষ্টা করছি আপনাদের ভালো কিছু দেওয়ার। মেন কথা হলো শেখাতে চাই, মূল বিষয়টা কি সেটা শেখাতে চাই। এই সুন্দর পথচারে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। সবাই যদি সাহায্য করেন তাহলে আমরা চতুরাঙ্গ শিক্ষক নিবন্ধন কোচিংটাকে আমরা অনেক বড় করতে পারি। ঠিক আছে, আসুন এবার এটা আমরা মুছে দিলাম। এবার যেটা আমরা করব সেটা হচ্ছে এগুলোর মধ্যে কি কি ভাগ আছে, এগুলোর মধ্যে কি কি ভাগ আছে আমরা সেটা দেখে নেব। দেখুন এর মধ্যে আছে হচ্ছে মৃৎশিল্প, এর মধ্যে আছে হলো বয়ন শিল্প, এর মধ্যে আছে হলো মৃৎশিল্প, বয়ন শিল্প এবং আছে কি বাঁশ, বেত, কাঠ শিল্প। এবং আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো চর্ম বা চামড়া শিল্প এগুলো। এবং আরেকটি বিষয় এর মধ্যে এগুলো বাদ দিয়ে না, এগুলোর আসলে কি হয় চারুশিল্প আর হচ্ছে কারুশিল্প। চারুশিল্পটা কি? চারুশিল্পটা হচ্ছে মানুষের সৃজনশীল মনের স্বতঃস্ফূর্ত যে প্রকাশ বা দৃষ্টি নন্দন বা সুন্দরের যে প্রকাশটা, সেটাই হলো চারুশিল্প। আচ্ছা, কারুশিল্পটা কি? এটা এমন একটি শিল্প যেটার মানে দৃষ্টি, এটা হচ্ছে সাধারণত শুধু সৌন্দর্যবোধ নয়, এর সাথে যে কথাটা বিশেষভাবে জড়িত থাকবে সেটা হলো ব্যবহারিক প্রয়োজনীয়তা। এই শিল্পগুলো শুধুমাত্র কিন্তু দেখার জন্য নয়। যদি মনে করেন চারুশিল্পের ক্ষেত্রে আমরা আসি, মনে করি যদি কোনো একটা পেইন্টিং আমরা দেখি, তাই না, কোনো একটা পেইন্টিং দেখি সাধারণত, দেখুন আমরা যদি লোভার মিউজিয়ামের যে বিখ্যাত চিত্রকর্মগুলো রয়েছে, যেমন ধরুন আমরা বলতে পারি মোনালিসা চিত্রকর্ম বা হলো লাস্ট সাপার মোনালিসা বা হচ্ছে আরো যে চিত্রকর্মগুলো রয়েছে বিভিন্ন শিল্পীর আঁকা, এই চিত্রকর্মগুলো কিন্তু সাধারণত দেখা ছাড়া অন্য কোনো প্রয়োজনীয়তা আছে? সুন্দর দৃশ্যনন্দন দেখা ছাড়া এটা কি আপনি ঘরে এটা কি কোনো কিছু ব্যবহার করতে পারবেন? এটাতে কি মানে কোনো কিছু রেখে দিতে পারবেন বা এটা দিয়ে কোনো কিছু ঢাকা দিবেন? না, এটা শুধু দৃষ্টি নির্ভর শিল্পকলা, শুধুমাত্র দেখার জন্য। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। কিন্তু এই যে কারুশিল্প বা মানে এই যে ক্রাফটস এর যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু শুধু দৃষ্টিনন্দন ব্যাপারটা তো থাকবেই, তার সাথে ব্যবহারিক প্রয়োজনীয়তা থাকবে। কি থাকবে? ব্যবহারিক প্রয়োজনীয়তা থাকবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ধরুন আপনার বেডরুমে একটা সুন্দর ফুলদানি আছে, এখন এটা কি? এটা কিন্তু শুধুমাত্র দেখা ছাড়া এটার ব্যবহারিক প্রয়োজনীয়তা আছে। এটা আমরা সরাসরি ব্যবহার করতে একসাথে আমরা সরাই নিয়ে সুন্দর করে ব্যবহার করছি, বা এটা দেখা যাচ্ছে এর মধ্যে একটা ফুলদানি আমরা ব্যবহার করছি, স্টিক বিভিন্ন স্টিক রেখে দিচ্ছি, তাই না? এর ব্যবহারিক প্রয়োজনীয়তা আছে। কিন্তু চারুশিল্পের কিন্তু সেটা নেই, চারুকলার সেটা নেই। এটা শুধু দেখানো ছাড়া কিন্তু অন্য কোনো কাজ নেই। তারপর মৃৎশিল্প, বিভিন্ন যে আছে যে মাটির জিনিসপত্র তৈরি করা, এগুলো কিন্তু সাধারণত আগে কিন্তু, এখন তো সবকিছু আপডেট হয়ে গেল, স্টিলের জিনিসপত্র, সিরামিক্সের জিনিসপত্র চলে আসলো, কিন্তু একটা সময় মানুষ এই মাটির জিনিসপত্রই ব্যবহার করত।
আচ্ছা, সেটা দেখতেও সুন্দর ছিল এবং সেটা ব্যবহার করত। বয়ন শিল্পের ক্ষেত্রে আমরা যদি আসি তাহলে দেখতে পাবো যে আমরা নকশি কাঁথা, এটা কিন্তু একসময় আপনারা জানেন, এটা কিন্তু একসময় মানে এতটাই গুরুত্বপূর্ণ বা এতটাই মানে আকর্ষণীয় ছিল যে এটা হতো যদি কোনো বিয়ে বাড়ি হতো বা কোনো বিশাল আভিজাত্য পরিবারে যদি কখনো অনুষ্ঠান হতো তখন এটা উপহার হিসেবে দিত নকশি কাঁথা। তখন নকশি কাঁথা মানে বিশাল ব্যাপার, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এর কিন্তু দৃষ্টিনন্দন ব্যাপারটাও আছে, প্লাস হলো কি ব্যবহারিক প্রয়োজনীয়তাও আছে। এবার আসুন, বাঁশ, বেত, কাঠ, নিশ্চয়ই আপনি বাঁশের জিনিসপত্র বা কাঠের জিনিসপত্র বা বেতের জিনিসপত্র ব্যবহার করেন। এগুলো কিন্তু যেমন দেখতে সুন্দর হয় তেমনি ব্যবহারিক প্রয়োজনীয়তা আপনার মিটিয়ে থাকে। চর্মশিল্প, আপনি যেরকম বিভিন্ন জুতা ব্যবহার করেন বা ভ্যানিটি ব্যাগ বা হচ্ছে পার্স ব্যবহার করেন, এগুলো সাধারণত চর্ম মানে চামড়া দিয়ে তৈরি হয়। তো ব্যাপারটা হলো যে এগুলো যখন তৈরি হবে এগুলো দেখতেও সুন্দর, আবার কি বলুন আপনারা, এগুলো আসলে কি জানেন, সবাই লাইভে থাকতে হয়। আমি চেষ্টা করব যে লাইভ ক্লাস নেওয়ার জন্য, জাস্ট একটা মানে প্রথম ক্লাস তো এই জন্য চাচ্ছি যে না আজকে একটা রেকর্ড করে আপনাদেরকে ফ্রি ক্লাস দেওয়া যায় কিনা। ওকে, তাহলে আমরা চারুকলা শিল্প এটা আমরা বুঝে নিলাম, তাই না? এর মধ্যে একটা হচ্ছে এর মধ্যে আরেকটা হচ্ছে কি লোকশিল্প, এর মধ্যে আরেকটা হচ্ছে লোকশিল্প। লোকশিল্প আছে এর মধ্যে। তাহলে আমরা কিন্তু বুঝে নিলাম যে শিল্পকলার যে শ্রেণীবিন্যাস বা শ্রেণী বিভাগ আছে এভাবে কাজ করে। এবার যদি আমরা দেখতে যাই এই শিল্পকলাকে আবার অন্যভাবে যদি একটু ভাগটা দেখি কেমন হয়, চলুন দেখে আসি। শুধু চারুকলাটাকে আবার আলাদা করে যদি ভাগ করি আমরা, এটা তো ললিত কলা থেকে আমরা চারুকলা থেকে ললিত কলায় গেলাম, তারপর চিত্রকলা, ভাস্কর্য, স্থাপত্য, খোদাই শিল্পতে গেলাম। এবার আমরা যেটা করবো সেটা হলো শুধু চারুকলার ভাগটা দেখবো, শুধু চারুকলার মধ্যে কোন কোন বিষয়গুলো নিহিত আছে সেটা দেখবো। সেটা আমরা দেখেছি অবশ্য, কিন্তু একটু অন্যভাবে দেখবো। চলুন দেখে নিই আমরা এই চারুকলাকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়। আসলে দ্রুত লিখে লিখে না মানে এখন আর ওই স্লো লেখা হয় না। ওকে, চারুকলাকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়। যেমন ধরুন হচ্ছে 1 নাম্বার ভাষা নির্ভর শিল্পকলা, 2 নম্বর হচ্ছে দৃষ্টি নির্ভর শিল্পকলা, 3 নম্বর হচ্ছে উপস্থাপন নির্ভর শিল্পকলা। তাহলে কি হলো দেখুন, ভাষা নির্ভর শিল্পকলা, দৃষ্টি নির্ভর শিল্পকলা, উপস্থাপন নির্ভর শিল্পকলা, এই 3টি ভাগে ভাগ করা হয়। আচ্ছা, তো দেখুন বিষয়টা হচ্ছে ভাষা নির্ভর শিল্পকলার মধ্যে কি কি আছে। যেমন ধরুন আমরা যে ভাষা নির্ভর শিল্পকলার মধ্যে যাই, যেমন ধরুন কবিতা আছে, তারপর হচ্ছে গল্প আছে, উপন্যাস আছে, তারপরে হচ্ছে ছোট গল্প, তারপরে হচ্ছে কথা সাহিত্য, তারপরে হচ্ছে আর কি থাকতে পারে, কথা সাহিত্য, তারপরে আত্মজীবনী, এগুলো থাকতে পারে। যদি আমরা এগুলো লিখি তাহলে কেমন হয় একটু চলুন। গল্প থাকতে পারে, তারপরে হলো কবিতা থাকতে পারে, তারপরে হলো উপন্যাস থাকতে পারে, তারপরে হলো গল্প, কবিতা, উপন্যাস, পদবাচ্য থাকতে পারে, বা কথা সাহিত্য থাকতে পারে, তারপরে হলো আত্মজীবনী থাকতে পারে। এইগুলো যেগুলো সাধারণত লেখা হয়, এইগুলো সাধারণত
ভাষা নির্ভর শিল্পকলা। এবার যদি দৃষ্টি নির্ভর শিল্পকলার ক্ষেত্রে আসে, আসুন দৃষ্টি নির্ভর শিল্পকলার ক্ষেত্রে। দৃষ্টি নির্ভর বলতে কি জানেন, যেগুলো সাধারণত আমরা দেখি, আমাদের সামনে উপস্থাপন করা হয়। যেমন দেখুন, আমরা যদি চিত্রকলার কথা বলি, তারপরে স্থাপত্যের কথা বলি, ভাস্কর্যের কথা বলি, ছাপচিত্র বা প্রিন্ট মেকিং যেটাকে আমরা বলি সেটা বলি, তাহলে সবই কি, সবই হচ্ছে কি, সবই হচ্ছে দৃষ্টি নির্ভর শিল্পকলা। তাহলে আমরা লিখতে পারি চিত্রকলা, স্থাপত্য, ভাস্কর্য, খোদাই শিল্প, এই চারটা। ঠিক আছে, এই যে আবার যদি আমরা এই উপস্থাপন নির্ভর শিল্পকলার ক্ষেত্রে আসি, উপস্থাপন মানে যেগুলো উপস্থাপন করা হয়, যেমন ধরুন সেটা কবিতা আবৃত্তি হতে পারে, সেটা সঙ্গীত হতে পারে, সেটা নৃত্য হতে পারে, এবং সেটা হতে পারে চলচ্চিত্র হতে পারে। হ্যাঁ, এগুলো সবই হচ্ছে কি উপস্থাপন করতে হয়। যাত্রাপালা হতে পারে, নাটক হতে পারে, এগুলো সবই হচ্ছে উপস্থাপন করতে হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে অনেক বিষয় নিয়ে আলোচনা করলাম। এটা স্ক্রিনশট দিয়ে নেন, এটা সব স্ক্রিনশট দিয়ে নেন। আচ্ছা, তাহলে একটু খেয়াল করবেন, আপনাদের কিন্তু এখান থেকে উপস্থাপন নির্ভর এই যে শিল্পকলা, এটা লাগবে না, এখান থেকে এটা লাগবে না, এটা লাগবে। দৃষ্টি নির্ভর শিল্পকলা লাগবে, এর মধ্যে গল্প লাগবে না, কবিতা লাগবে না, উপন্যাস লাগবে না, পদ্যবাচ্য লাগবে না, কথা সাহিত্য লাগবে না, আত্মজীবনী এটাও লাগবে না। কি সবাই চমকে গেলেন? মনে করছেন লাগবে কোনটা? আচ্ছা, লাগবে এখানে এটা, চিত্রকলা লাগবে, স্থাপত্য লাগবে, ভাস্কর্য লাগবে, খোদাই শিল্প লাগবে। এই চারটি বিষয় নিয়েই আমরা আলোচনা করব। সব বিষয় আমরা প্রাচীন যুগ থেকে শুরু করে প্রাচীন যুগ, পাশ্চাত্য শিল্প, প্রাচ্যকলা, বাংলাদেশের প্রাচ্য শিল্প, প্রাচ্যকলা বা হচ্ছে বাংলাদেশের সমকালীন চিত্রকলা বা বাংলাদেশের শিল্প ও শিল্পকলা, এগুলো সবগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যদি আপনাদের সহযোগিতা থাকে। আপনারা কি আরো ক্লাস চাচ্ছেন? যদি ক্লাস চান, ফ্রি ক্লাস, আপনারা অবশ্যই ফ্রি ক্লাস পাবেন। আর যদি আপনাদের আগ্রহ থাকে, আমি চেষ্টা করব অধিকাংশ ক্লাস আপনাদের জন্য ফ্রি করে দেওয়ার জন্য। শিক্ষার্থী বন্ধুরা, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকল সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে ক্লাসটা এখানে শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ, খুব ভালো থাকবেন, আর ক্লাসগুলো অবশ্যই নোট করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।